এই যে প্রপার্টিটাতে আমরা আজকে স্টে করছি, এই প্রপার্টিটা বান্ধবগড়ের রাজা মহারাজা পুষ্পরাজ সিং তার হান্টিং প্যালেস। এইখানে উনি এনশিয়েন্ট যদি কোনো রাজা যে পরিবার আছে সেই পরিবারেরই অন্যতম সদস্য তিনি। তো এই পুরো প্রপার্টিটা ওনারই। উনি হচ্ছেন বর্তমানে এমপি, লোকসভার এমপি উনি। তো উনিও এসছিলেন, আমরা যেদিন ওখানে ছিলাম উনিও এসছিলেন। তো এই প্রপার্টিটা পুরোপুরি ওনার। তো উনি এইখানেই মানে যখনই আসেন তখন এখানেই আসেন। এই প্রপার্টিটার নাম হচ্ছে মহারাজা কোঠি। ওনারই নামে, মানে ওনাদের ফ্যামিলির নামেই এটা নাম রাখা হয়েছে মহারাজা কোঠি। তো উনি এই প্রপার্টিটার মালিক। তো প্রপার্টিটা খুবই সুন্দর, আপনারা দেখতেও পাচ্ছেন। এখানে আমরা একটুখানি ক্রিকেট খেলি সবাই মিলে এখানকার স্টাফদের সাথে। তো আমরা যেখানেই যাই এরকমভাবেই স্টাফদের সাথে একেবারে মিলেমিশে যাই, যতটা পারা যায় তাদের সাথে অ্যাকাস্টমড হয়ে এর এলাকার ইতিহাসটা বোঝার চেষ্টা করি অনেকটা। তো এভাবেই আমরা ওদের সাথে খেলাধুলা করি। এখানে থেকে আমরা একটা ইনফরমেশান পাই 2005 সালে এই মহারাজা কোঠির মধ্যেই এই টাইগার অ্যাটাক হয়েছিল। টাইগার এর মধ্যেই চলে এসেছিল। আর পেছন দিকে যে জঙ্গল অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রকৃত জঙ্গলই। অর্থাৎ ওই জঙ্গলটা বান্ধবগড়ের জঙ্গলের ফরেস্টের আন্ডারেই থাকে। এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটুখানি জঙ্গলের মধ্যে দিয়ে একটা নেচার ট্রেল আছে সেইখান থেকে একটু হাঁটার চেষ্টা করি। সত্যি কথা বলতে বদ্ধ গাড়ির মধ্যে থেকে জঙ্গলের পরিবেশটা বুঝতে পারাটা যথেষ্ট টাফ। সেই ফেলুদার কথায় জঙ্গলের পরিবেশটা বোঝার জন্য আমরা একটু পায়ে হেঁটে জঙ্গলটা একটু যতটা সম্ভব ততটা আমরা জঙ্গলের মধ্যে ঢুকি। এবং সত্যি কথা বলতে অভূতপূর্ব পাখির ডাক থেকে শুরু করে একটা পাতা ঝরে পড়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। এতটাই নিস্তব্ধ এবং এতটাই শান্ত পরিবেশ। এখান থেকে একটা ছোটো ওয়াটার স্ট্রিম যাচ্ছিল, সেই ওয়াটার স্ট্রিমটাকে আমরা ওয়াটার ক্রস করি এবং করে সামনে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস ছিল। তো সেখানে গিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। ফরেস্টের এই দাদার সাথে আমরা কথা বলতে বলতে জানতে পারি এই ডান দিকের যে অংশ, এই যে রাস্তাটা দেখছেন যেটা জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, এর ডান দিকের যে অংশটা, এই অংশেই কিছুদিন আগে, জাস্ট 2 থেকে 3 দিন আগে একটি টাইগার অ্যাটাক হয় এবং এনাদের একটা স্টে ক্যাটল ছিল, তো তাকে মেরে ফেলে। তাকে যথেষ্ট পরিমাণে তাকে বাঁচাতে পারেনি এরা। তার গলা থেকে কিছুটা মাংস তুলে নিয়ে চলে যায়। তো যাই হোক, এটা আমাদের কাছে যতটা শকিং, এদের কাছে সেটা ততটাই ন্যাচারাল। এনাদের কথায় একটাই ছিল যে টাইগার যদি না মারে তাহলে টাইগার বাঁচবে কী করে, টাইগার খাবে কী করে। তো কিছুক্ষণ পরে আমরা আবার নিজেদের গাড়ি নিয়ে বাফার জোনে একটুখানি সাফারি বলবো না, আমরা পাশের একটি গ্রামে ভিজিট করি। তো সেইখানে যাওয়ার সময় আমরা রাস্তায় এরকম সুন্দর প্রচুর হরিণ দেখতে পাই। এই রাস্তা দিয়ে সন্ধে 6টা থেকে সকাল 6টা অবধি কোনো গাড়ি যাওয়া নিষেধ। গাড়ি মানে বড় কোনো গাড়ি, আমাদের ছোট গাড়ি, তাই আমাদের অ্যালাউ করেছিল। আমরা আমাদের ছোট গাড়ি নিয়ে আমরা পাশের একটি গ্রামে যাই। তো সেখানে গিয়ে জাস্ট বিকজ অফ গ্রামের লোকেদের সাথে একটু কথা বলবার জন্য। তো সেখানে গিয়ে আমরা কিছু ইনফরমেশান পাই যে 2024 সালে টাইগার অ্যাটাকে এই গ্রামের 7 জন মারা গেছে। তো
আমাদের কাছে ব্যাপারটা যতটাই মানে হতবাক করা ছিল, তাদের কাছে ততটাই এটা মানে ন্যাচারাল। তাদের কথায় একটাই, যে এই অ্যাটাকিং, এই কিলিংটা অনেকটা কমে গেছে। এর আগে 2022 2023 এই সময় নাকি এই গ্রামের বছরে 20 থেকে 23টা কিলিং এরকম মানে হতোই, সেটা এনাদের কাছে খুবই ন্যাচারাল। এরপরে রাতের বেলা আমরা গাড়ি ড্রাইভ করে এরকমভাবে হোটেলের পথে ফিরি, এবং ঠিক আফ্রিকার জঙ্গলে যেমন ওয়াইল্ড বিস্ট দেখা যায় নদী ক্রস করতে, ঠিক সেরকমভাবেই আমরা দেখি এই রাস্তার এপাশ থেকে ওপাশ হরিণ ক্রস করে যাচ্ছে। বেসিক্যালি আমরা পরবর্তীকালে জানতে পারি যে যত সন্ধে হয় বা রাত্রির হয় তত হরিণ মানে হরিণের অনেকগুলো ভাগ আছে, যেমন বার্কিং ডিয়ার আছে, সাম্বার আছে, বারাসিঙ্গা আছে, তো তারা ততটা ওপেন জায়গায় এসে থাকতে পছন্দ করে। আমরা এখন সাফারির জন্য বেরিয়ে পড়েছি। টাইম এখন মোটামুটি 6টা 10-15 মতো। এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকে টিকিট কাউন্টার, সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে সাফারির জন্যে। মর্নিং সাফারি শুরু হবে। এটাতে না না, আপনি ভুল বুঝেছে, আপনি আমরাই মানে আজকে ফার্স্ট করছি আমাদের, আজকে সকালটা বিকেলটা দুটো বুক করা হয়েছে। আমাদের যাত্রা শুরু হলো। সবাই একটু হাত তাড়ি দেন, হাই করে দেন, হাই। এখানে আইডি চেক করার জন্য আমাদের দাঁড় করে শুরু করলাম। জঙ্গলে প্রবেশ করতে প্রথমেই দেখলাম একটি দাঁতাল হাতি ও তার সন্তানের বয়স খুব একটা বেশি না, 15 থেকে 18 দিনের সন্তান। তাকে নিয়ে তার মা দাঁড়িয়ে আছে। প্রথম আমাদেরকে ওয়েলকাম করলো এই দাঁতাল হাতি। জঙ্গলের আনাচে কানাচেতে আমরা অজস্র ময়ূর দেখলাম, অজস্র ময়ূর এবং কিছু ভালচার, কিছু ঈগল, এইসব আমরা পাখিদের দর্শন প্রথমেই পেলাম, এইসব রেয়ার পাখিদের। এছাড়া আউল দেখলাম এবং বিভিন্ন ধরনের টিয়া, নীলকণ্ঠ পাখি খুব কাছ থেকে দেখলাম। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই জঙ্গলে সরকারি নথি অনুযায়ী বাঘের সংখ্যা 165, কিন্তু এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা জানতে পারি এখানে মানে সত্যিকারের বাঘের সংখ্যা যদি বলতে হয় সেটা 200-রও বেশি, এবং বাঘের ঘনত্ব বান্ধবগড়ে সবচেয়ে বেশি। এই জন্য বাঘ দেখার প্রবাবিলিটি এখানেই সবচেয়ে বেশি।
অসাধারণ একটি সূর্যোদয়ের সাক্ষীও থাকলাম আমরা। খুব সুন্দরভাবে বান্ধবগড় পাহাড়, অর্থাৎ এই পাহাড়টার নামই হচ্ছে বান্ধবগড়, এই বান্ধবগড় পাহাড়ের পেছন থেকে সূর্যোদয় সাক্ষী থাকলাম আমরা। অভূতপূর্ব অসাধারণ একটি সূর্যোদয়। এরপরই শুরু হলো আমাদের টাইগার লোকেটিং। বেসিক্যালি টাইগার এই এই যে বুশগুলো দেখতে পাচ্ছেন, এই বুশগুলোর ভেতরেই টাইগার বসে থাকে, এবং টাইগার যদি এই বুশগুলোর পেছনে বসে থাকে তাহলে কিন্তু টাইগারের দেখা মেলা সত্যি কষ্টকর। টাইগার আপনি দেখতে পাবেন না। টাইগার যখন মুভ করে তখনই টাইগার দেখা যায়। প্রত্যেক টাইগারের একটি করে টেরিটরি থাকে, সেই টেরিটরি এখানকার গাইডরা জানে যে কোন টাইগারের কোন টেরিটরি। সেই টেরিটরির মধ্যে দিয়ে যখন আমরা পাস করছি, ওরা বলছে যে প্রত্যেক টাইগারের নাম বলছে, এখানে প্রত্যেক টাইগারের নাম আছে, D1 সামথিং লাইক দ্যাট, এরকম অনেক টাইগারের নাম এরা বলছে। কিন্তু এই টাইগারদের দেখতে পাওয়াটা খুব চাপের। টাইগার আপনাকে দেখছে কিন্তু আপনি দেখতে পাবেন না। টাইগার যখন মুভ করবে তখনই আপনি টাইগারকে দেখতে পাবেন। আমরা টাইগারের মার্ক দেখছি, একদম সদ্য মার্ক, কিন্তু তবু আমরা টাইগার দেখতে পাচ্ছি না। আর একটা কথা অবশ্যই এখানে বলে রাখা ভালো যে কল, এই যে গাইডরা গেলে, আপনারা জঙ্গলে গেলেই শুনতে পাবেন যে কল হচ্ছে। কল হওয়া মানে টাইগার যখনই মুভ করে সবার প্রথম এটা বুঝতে পারে হচ্ছে বাঁদররা, অর্থাৎ লাঙ্গুর যেগুলোকে বলে, তারা বুঝতে পারে, কারণ তারা উঁচুতে থাকে গাছের ওপরে, তারা প্রথম বুঝতে পারে। তারপরে বুঝতে পারে বার্কিং ডিয়ার যখনই বুঝতে পারে তখন মানে বার্কিং ডিয়ার মানে কাকড় হরিণ, এরা টাইগার দেখলেই, টাইগার যদি মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এরা চেঁচিয়ে ওঠে। এবং তো এই জায়গাটা হচ্ছে সমস্ত গাড়িগুলোকে ব্রেক দিয়েছে। এটা একটা এই গ্রামের লোকেরা এখানে একটা টিফিন পয়েন্ট মতো বানিয়েছে, তো এখানে জাস্ট টিফিন খাওয়ার জন্য ব্রেকফাস্ট পয়েন্ট। তো এখানে এসছে সমস্ত গাড়িগুলো এখানেই রেখেছে। এই আমাদের গাড়িটা ওইখানে রাখা হয়েছে, চা হচ্ছে এখানে। বাঘ দেখাটা বড় কথা না, জঙ্গলের অ্যাম্বিয়েন্সের ফিলিংটা না। ব্রেকফাস্ট পয়েন্ট থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার আমাদের সাফারির শেষের দিক। আচ্ছা, তথ্যগতভাবে বলে রাখি, সকালে সাফারিটা হয় 5 ঘন্টা সাফারি। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা ওই বান্ধবগড় রাজাদেরই তৈরি, প্রায় 1000 AD এই সময়কার মূর্তি। কিছুদিন আগেই এই মূর্তিগুলোকে সাফাই করে বার করা হয়েছে। এখানে একটি শায়িত নারায়ণ মূর্তি, একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। তো জঙ্গলের মধ্যে এই একটি পয়েন্ট আছে যেখানে আপনি পায়ে হেঁটে এগোতে পারেন। তো আমাদের সেকেন্ড জার্নি শুরু হলো। এটা দুপুরের সাফারি 3টে থেকে 5টা অবধি হবে খিটাউলি জোনে। তো আমরা খিটাউলি জোনের দিকেই যাচ্ছি। তো আমরা এখন আছি খিটাউলি গেটের সামনে। আমাদের একটু প্রবলেম হয়ে যাওয়ায় ওখান থেকে একদিন আমাদের সাথে যারা আছে তাদের পারমিটটা ভেরিফাইড না হওয়ায়
এখান থেকে আমাদের আটকে দিয়েছে, তো গাড়িওয়ালা গেছে পারমিটটা ভেরিফাই করাতে কালা অফিসে, ও আসলে আমরা এখান থেকে বেরোবো। ओ गाड़ी का टायर सैनिटाइज। मैला है। এই পয়েন্টে আমরা প্রথম টাইগারের দেখা পাই। জঙ্গলের ভেতর দিয়ে মহারাজা হেঁটে যাচ্ছে, তো আমাদের সঙ্গে যে কো প্যাসেঞ্জার ছিল তিনিই প্রথম দেখতে পায়, তো থ্যাঙ্কস টু হার। তারপরে আমরা লোকেট করি টাইগারকে লোকেট করে প্রথম এই জঙ্গলে ওই দিনকার প্রথম টাইগার আমরাই দেখি। जा रहा है उसी तरफ, वो दूसरे वाले रोड में जाएगा। চলো হ্যাঁ ভাই, এই যে যাচ্ছে 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 দেখ, তুই দেখতে পাস নীলি গাড়ি। गाड़ी जाती है वापस? नहीं गाड़ी तो नहीं मिलेगी, यही से शीतल वाला तो नहीं है, तलवा का भी शीतल वाला। अभी पता नहीं अलार्म काम है, यहीं पे दुकान बताएगा इधर, और वहाँ पे चार कॉल रही बहुत दूर से खड़ी है गाड़ी, पीछे पीछे आ रहा है। फाइटिंग कर रही है। हाँ सीट से उतरने का कोई हाथ से चारों तरफ बफल लगे, बफल
तो ये अगर जब अंदर नहीं हो पाते ना तो बफर की तरफ लाटने चले जाते हैं और शिकार करते हैं। बहुत ज़्यादा ही डिपेंड है, चाहे गाँव इसलिए छोटे से एरिया में काफ़ी टाइगर रहते हैं। कम एरिया में डेंसिटी टाइगर की ज़्यादा है। कल आप लोगों का एक उधर हम गया था, कहाँ पलू उधर वो 4 नंबर गेट बोल रहा 4 नंबर अच्छा। पारसी गया था। उधर चाय पी रहा था, हाँ। उधर एक तो फॉरेस्ट ऑफिसर था, अच्छा उधर से बात फॉरेस्टर ऑफिसर था उधर पार से, उसका 4 नंबर गेट में उसका ड्यूटी है। अच्छा। वो बोलता है कि इधर टाइगर सबसे ज़्यादा है, मतलब 2-3 किलोमीटर का अंतर टाइगर देखने को मिलता है। हाँ है, बट ये है कि डेंसिटी बहुत अच्छा है थोड़ा टाइगर का। काय थोड़ा सा इधर क्या है? जगह छोटा है। डेंस है, जगह छोटा है। जगह छोटा है। क्या टाइगर का 2 चाहिए, तो मेल को फीमेल चाहिए और खाने के लिए उसको भोजन पर्याप्त चाहिए। इतना अगर उसको पर्याप्त है तो कम एरिया में जो है रह गया। रह जाएगा। और ये टाइगर क्या है, कैटल्स पे ज़्यादा निर्भर रहती है, क्योंकि टाइगर का इजी प्रे है, वो आसानी से मान लेता है। और डियर तो क्या भाग जाती है, स्मेल से ही उनको जानकारी हो जाती है, इसीलिए कॉल दे देती है। और कैटल्स को क्या जानकारी नहीं हो पाती, छिपे रहते हैं, जैसे पास में पकड़ लेते हैं। वो सब गाड़ी निकल गया क्या? गाड़ी आगे निकल गए। वहाँ मुँह में चले गए ना, गाड़ी सब यहाँ से निकल गई पीछे से। बस बताऊँ वहाँ ज़्यादा चेक कर पाए। जैसे गाड़ी खड़ी है तो आप खड़े हो सकते हैं। और ये तो गाड़ी चल रही है, ये आप जो बोल रहे थे पास में गांव वाव है, तो वहाँ पे भी तो मतलब आदमी लोगों को भी तो अटैक कर दे सकते हैं। क्या है, वैसे अटैक करते हैं टाइगर, हाँ। लेकिन बहुत कम ही अटैक करते हैं। तो क्या है, जैसे टाइगर के ज़्यादा क्लोज पे चले जाते हैं, तो क्या है, टाइगर को खतरा महसूस होने लगता है। वो अच्छा। अपनी बचाव की वजह से टाइगर अटैक करता है, वैसे नॉर्मली अटैक नहीं करता। टाइगर भी डरता है इंसान से, वो इंसान को देख के भाग जाते हैं टाइगर पैदल में। वो बोला ना वहाँ छुपा लाठी लिए वो लाठी लेके गए तो भाग गया टाइगर। निकलेस के साथ हुई तो बोलो हाँ? लेकिन लाठी से वो कुछ नहीं कर पाएंगे, ऐसे ठोकते हैं ना जमीन पे, हाँ। मारते हैं तो उससे क्या वो भाग जाते हैं। अब उनके पास कुछ उपाय तो है नहीं कुछ उपाय उनको नहीं। कंट्रोल करने के लिए, तो वही ऐसे पेड़ों में मारेंगे ऐसे जमीन पे, तो उससे डर की वजह से कि हो सकता है छोड़ के चला जाए वो। पहले राजा लोग शिकार करने के लिए निकलते थे ना, हाँ। जंगल में, हाँ हाँ वैसे टाइगर भी शाम को निकलते हैं किल करने के लिए, अपना एरिया कवर करने के लिए, कि हमारे एरिया में दूसरा टाइगर न आए। तो जब टाइगर चलते हैं इसे रोड पे, तो एक पेड़ से दूसरे पेड़ में हाँ। स्प्रे मार्किंग करते हुए चलते हैं। स्प्रे मार्किंग? हाँ, सेंट मार्किंग छोड़ते हुए जाते हैं दूसरे टाइगर को संकेत के लिए। जैसे वो आएगा उसको स्माइल मिलेगा, अच्छा। तो पता चल जाएगा कि दूसरे के एरिया। अच्छा और जैसे पेड़ों में स्क्रेच मार करते हैं, और वो उससे और हाइट पे स्क्रेच मार करेगा तो उससे ज़्यादा पावरफुल समझेगा वो, तो स्प्रे मार्किंग के द्वारा वो ढूंढ लेते हैं कि वो कहाँ पे। टाइगर बहुत इंटेलिजेंट है। हाँ।
और पावरफुल होती है। और है ना आपको मेमोरेबल पर्सन टाइगर के साथ कुछ याद है मैंने ऐसा ऐसा कुछ हुआ था क्या चीज़? मैंने कोई मेमोरेबल कुछ चीज़ याद है तो टाइगर के साथ मैंने ऐसा मारपीट हुआ कोई हिरन को मार के खा रहा है बहुत वो तो होता रहता है। हम दिखा है ऐसे हाँ, वो तो नेचुरल है। वो तो वो जब तक वो किल नहीं करेंगे तो खाएंगे क्या? तो किल तो करना ही पड़ेगा। वो छिप अपन के शिकार टाइगर को करते हैं। लड़ते हुए देखे। लट्टू में देखिए हाँ, झाड़ियों के अंदर क्या है, इसी जंगल में ना दूसरा जंगल इसी जंगल झाड़ियों के अंदर टाइगर छिपा रहता है और जैसे डियर पास में आते हैं उसी वक्त अटैक करता है। तो जब ये 2-4-10 बार ट्राई करते हैं हाँ तब एक बार सफल होता है। इतना इजी नहीं होता। इजी नहीं होता हाँ, वो क्या छिप के बैठे रहते हैं, जब उसके टारगेट में आएगा तभी वो अटैक करेगा। तो 10 और से दोनों 30 टाइगर का मारपीट भी देखा है मारपीट भी फाइटिंग देखा, भी करते हैं। फाइटिंग भी देखा। मतलब ये है कि बच्चे देते ही किसी ने नहीं देखा। वो नहीं दिखता, और बच्चे देते हैं। बच्चे देते ही। और सारा एक्टिविटी जो है ना सब देखा है सब लेकिन ये रेयर होता है, कभी ये कभार ऐसा बहुत होता कम है, ही देखने को मिलता कम है। देखने को मिलता है। बच्चे देते हुए कभी नहीं देखा किसी ने नहीं देखा। बच्चे क्या है, अधिकांश वो डेंस में या डेंस गुफा में में देखते गुफाओं में देखते गुफा में हैं। देखा अंदर में गुफा है ना गुफाएं हैं। क्योंकि उस टाइम का सिचुएशन बहुत खतरनाक होता है। हाँ कोई किसी को भी मार दे किसी को भी। और उनके यहाँ बच्चों का भी डर रहता है, लेपर्ड मार देते हैं, इसलिए लेपर्ड को दौड़ाते रहते हैं। लेपर्ड क्या पेड़ में भी चढ़ जाते हैं। हाँ लेपर्ड में हाँ, पेड़ में, पहाड़ियों में। ब्लैक पैंथर नहीं ब्लैक पैंथर नहीं। তো এভাবেই আমাদের জঙ্গল সাফারি সেই দিনকার মতো শেষ হলো। আমরা খুব সুন্দর বাঘ দেখতে পেলাম। এইখানে দেখতে পাচ্ছেন পাশেই তিনি বসে আছেন। একদম শেষে জঙ্গল থেকে বেরোবার সময় আবার একজনের দর্শন হলো। এনার নাম মোস্ট প্রবাবলি সুলতান, ওনারা যা বলেছেন। তো এভাবেই আমাদের জঙ্গল সাফারি শেষ হলো এবং অসাধারণ একটি স্মৃতি নিয়ে আমরা জঙ্গল থেকে বেরোলাম।